ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালোভাবে তোমাদের এক্সামের প্রিপারেশন চলছে। তো আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকের যারা এই সামনের বছর 2024-এ দিতে চলেছো তাদের জন্য টেস্ট পেপারের পেজ নাম্বার 550 যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেট রয়েছে তার 2 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে চলে এসেছি। ওকে, এই পেজের 1 মার্কের কোয়েশ্চেনগুলো দেখতে হলে তার ভিডিও আমাদের চ্যানেলের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। মাধ্যমিক টেস্ট পেপার সলভিং 2024 এর আলাদা একটা প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি, সেখানে সব ভিডিও তোমরা পেয়ে যাবে 1 মার্ক এবং 2 মার্কের। এবার তোমাদের একটা কথা আমি বলতে চাই যে তোমরা অনেকেই 1 মার্কের ভিডিওগুলোতে কোয়েশ্চেন করছো ম্যাম 2 মার্কসের 5 মার্কসের ভিডিও দিন, তার মানে তোমরা অবশ্যই সেই সব স্টুডেন্টরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। কারণ যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তাহলে তোমরা জানতে পারতে যে আমি রোজই 2 মার্কসের ভিডিও আনছি, বাট সেটা সম্বন্ধে তোমরা এখনো জানোই না। তো এজন্যই তোমাদের প্রত্যেককে আমি বারবার বলছি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন রোজ যা যা ভিডিও আসছে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো, কোনো ভিডিও যেন তোমার মিস না যায়। ওকে, এবং অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। যে কোনো ডাউট থাকলেও কমেন্ট করে জানাতে পারো। সাবস্ক্রিপশন তোমাদের জন্য ফ্রি হলেও আমার কাছে কিন্তু এর মূল্য অনেক, কারণ তোমাদের এক একটা লাইক, এক একটা শেয়ার, এক একটা কমেন্ট, এক একটি সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো ট্যাকটিক এবং ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। যদিও সাঁতরা পাবলিকেশনে যে জীববিদ্যা, জীবন বিজ্ঞান ও পরিবেশ বিদ্যা বই রয়েছে তার পেজ নাম্বার 6-এই তোমরা পার্থক্য পেয়ে যাবে, বাট যখন দুটি পার্থক্য বলেছে তখন কোন কোন দুটো পার্থক্য তুমি লিখবে। ট্যাকটিক চলন এক ধরনের সামগ্রিক চলন, এখানে উদ্ভিদ অঙ্গের বা পুরো উদ্ভিদেরই সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, বাট ন্যাস্টিক চলন এক ধরনের বক্র চলন, এখানে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না। ট্যাকটিক চলন উদ্ভিদের যে উদ্দীপক তার তীব্রতা এবং গতিপথ দুয়ের উপরেই নির্ভরশীল, বাট ন্যাস্টিক চলন শুধুমাত্র উদ্দীপকের তীব্রতার উপর নির্ভরশীল। এই দুটি পার্থক্যই কিন্তু মেনলি তোমরা লিখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকাজে দুটি ব্যবহার লেখো। অনেকগুলি ব্যবহার পেজ নাম্বার 10-11-তে তোমরা পেয়ে যাবে। তো কৃষিকাজে ব্যবহার বলতে 2,4-D, এটা আমরা আগাছানাশক হিসেবে ইউজ করতে পারি। এছাড়া NAA, IBA এগুলো আমরা পার্থেনোকার্পিতে ইউজ করতে পারি। ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে, তো যে কোনো দুটো লিখতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে, দেখো চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। মায়োপিয়াকে ঠিক করার জন্য অবতল লেন্সযুক্ত চশমা এবং হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়াকে ঠিক করার জন্য উত্তল লেন্সযুক্ত চশমা ইউজ করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে কতগুলি হরমোনের নাম দেওয়া আছে, কতগুলো ঘটনা দিয়েছে, ক্রিয়া দিয়েছে, তার সাথে রিলেটেড হরমোনের নাম বলতে হবে। বলছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন ক্ষরণকে উদ্দীপনা প্রদান করে কে? থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন বা TSH। স্ত্রী দেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটায় এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কে? LH বা লিউটেনাইজিং হরমোন। আর ডি বলছে উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কে? অ্যাড্রিনালিন হরমোন। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো বলছে প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, দুটি উদাহরণ দাও। তো একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দেবে। অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ বলতে আমরা বলতে পারি শিশুর কথা বলতে শেখা, কথা বলতে পারলে সে তার মনের ভাব আশেপাশে সবারই সাথে প্রকাশ করতে পারে, এটি একটি মানে তোমার প্রাত্যহিক জীবনে সাহায্য করে। এবং অর্জিত, এটা তো অর্জিত গেল। সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে আমরা এটা বলতে পারি যে যখনই আমাদের দেহে কোথাও খুব ঠান্ডা বা গরম কোনো কিছু স্পর্শ করানো হয় আমরা সেই জায়গা থেকে হাত সরিয়ে নিই, ঠিক আছে? তো এর ফলে আমরা নিজেদের হাতকে পোড়ার হাত থেকে বাঁচাতে পারি, ঠিক আছে? এটাও আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু নিজেদের ডিফেন্সে কাজ করে। তো এভাবে তোমরা যে কোনো দুটিই লিখতে পারো। এগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে পেজ নাম্বার 28-এ, ঠিক আছে? নেক্সট বলছি, দেখো স্পাইরোগাইরা এবং প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে ঘটে? ইজি কোয়েশ্চেন। স্পাইরোগাইডার হয় খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন, প্ল্যানেরিয়ার হয় পুনরুৎপাদন বা রিজেনারেশন। ওকে, নেক্সট বলছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লেখো। এই পার্থক্যগুলো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 58-এ। কি কি বলেছে? ক্রোমোজোমের বিভাজন প্রকৃতি। দেখো মাইটোসিসের ক্ষেত্রে আমরা সমবিভাজন দেখতে পাই, অর্থাৎ যেটা অপত্য কোষ তৈরি হয় তার
কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সেমই থাকে। আর মিওসিসের ক্ষেত্রে আমরা হ্রাস বিভাজন দেখতে পাই, অর্থাৎ মাতৃকোষে যে সংখ্যক ক্রোমোজোম থাকে অপত্য কোষে বা গ্যামেটে তার অর্ধেক হয়ে যায় ক্রোমোজোম সংখ্যা, তাই মিওসিসকে আমরা হ্রাস বিভাজন বলি। সেকেন্ড বলছে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা। মাইটোসিসের ক্ষেত্রে প্রত্যেক বিভাজনের পরে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা হচ্ছে 2টি, whereas মিওসিসের ক্ষেত্রে 4টি করে কোষ অপত্য কোষ তৈরি হয় প্রত্যেক মিওসিস বিভাজনের, কমপ্লিট মিওসিস বিভাজনের শেষে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে ফার্নের যৌনক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। এটা তো বলার কিছু নেই, পেজ নাম্বার 64-এ তোমরা পেয়ে যাবে। প্রথমে পরিণত রেণুধর উদ্ভিদ যেটা ডিপ্লয়েড, সেখান থেকে তার যে রেণুস্থলী রেণু মাতৃকোষ যেটাও ডিপ্লয়েড, সেখান থেকে রেণু তৈরি হয়, ঠিক আছে, মিওসিস পদ্ধতিতে। তো এই রেণুর থেকে শুরু হলো হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড যৌন বা লিঙ্গধর যৌন, রেণুর থেকে তারপরে লিঙ্গধর দেহ, তারপরে তার থেকে শুক্রাণু ডিম্বাণু, এগুলো সবই হ্যাপ্লয়েড যাচ্ছে। তার থেকে এবার শুক্রাণু ডিম্বাণু নিষেক হয়ে জাইগোট তৈরি হয়, এই জাইগোট থেকে আবাস করে শুরু হয়ে যায় রেণুধর যৌন বা ডিপ্লয়েড যৌন, ঠিক আছে। তো এটার একটা সার্কুলার যে চার্ট সেটা তোমাদের দেওয়া রয়েছে পেজ নাম্বার 64-এ, সেখান থেকে তোমরা লাইন ডায়াগ্রাম করে দেখিয়ে দেবে, ঠিক আছে, রেখাচিত্রের মাধ্যমে। আঁকার কোনো দরকার নেই, জাস্ট লাইন ডায়াগ্রাম করে নামগুলো লিখে এবং তাতে হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, ঠিক আছে, সেগুলো n না 2n সেগুলো পাশে মেনশন করবে। যেমন পরিণত রেণুধর উদ্ভিদ ব্র্যাকেটে মেনশন করে দেবে এটা 2n, এইভাবে তারপরে অ্যারো দিয়ে দিয়ে গোল করে পুরো চার্টটাকে কমপ্লিট করবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জননের পরীক্ষায় F2 জেনারেশনে ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাত কি হবে? অনুপাত হবে, উভয়েরই অনুপাত হবে 1:2:1, ঠিক আছে। এটা প্রথমে লিখে দেবে, বাট তোমাকে কিন্তু মেনশন করতে হবে কিভাবে তুমি এটা পেলে, ঠিক আছে, মানে শুধু এটা লিখলেই হবে না। এখানে তুমি ক্রসটা দেখাবে যে ক্যাপিটাল আর অর্থাৎ বিশুদ্ধ লালের সাথে বিশুদ্ধ হোয়াইট ক্যাপিটাল ডাব্লিউর যখন আমরা ক্রস করাচ্ছি তখন F1 জেনারেশনে আমরা কি পাচ্ছি? আমরা F1 জেনারেশনে পাচ্ছি ক্যাপিটাল ডাব্লিউ, যেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ গোলাপি, ঠিক আছে, বিশুদ্ধ না গোলাপি, যাই হোক এই গোলাপির সাথে আরেকটি গোলাপি সন্ধ্যামালতী ফুলের যখন আমরা ক্রস করাচ্ছি F1 জেনারেশনে, তার ফলে আমরা F2 জেনারেশনে 3 ধরনের জিনোটাইপ পাচ্ছি, ক্যাপিটাল ডাব্লিউ পাচ্ছি দুটো, ঠিক আছে, এবং আরেকটি পাচ্ছি আমরা ক্যাপিটাল ডাব্লিউ, এটা পুরো পানেট স্কোয়ার বা চেকার বক্স করে দেখাবে। এবং তারপরে তোমরা লিখবে যে এই জেনারেশনে তাহলে জিনোটাইপের অনুপাত হলো ক্যাপিটাল আর ইজ টু ক্যাপিটাল আর ডাব্লিউ ইজ টু ক্যাপিটাল ডাব্লিউ ইকুয়াল টু 1:2:1, whereas ফিনোটাইপিক অনুপাত হলো লাল ইজ টু গোলাপি ইজ টু সাদা ইকুয়াল টু 1:2:1, ঠিক আছে। সো ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত দুটোই হবে 1:2:1। এতটা করে তবেই লিখবে, না হলে কিন্তু মার্কস পাবে না 2-2। ওকে, নেক্সট বলছে দেখো বর্ণান্ধতার কিভাবে বংশগতিতে সঞ্চারণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও। দেখো বর্ণান্ধতার ক্রস তোমাদের বইতে নেই, বাট তোমাদের বইতে হিমোফিলিয়ার ক্রস রয়েছে। ওকে, তো বর্ণান্ধতাও হচ্ছে একটা এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগ, হিমোফিলিয়ার মতোই। সো একই ধরনের ক্রস হবে, আমি ক্রসটা লিখে দিচ্ছি, পানেট স্কোয়ারটা তোমরা বানিয়ে নেবে। দেখো একজন বাহক মহিলা মানে যার একটি এক্স ক্রোমোজোমে কালারলেস বা কালার ব্লাইন্ডনেসের জিন রয়েছে, আমি সেই এক্স অ্যালিলটাকে এক্সি হিসেবে লিখছি, এবং আরেকটি এক্স ক্রোমোজোম যেটি নর্মাল সেটাকে আমি এক্স প্লাস হিসেবে লিখছি। তাহলে এই মহিলা হচ্ছে বাহক মহিলা। ওকে, এর সাথে ক্রস করানো হলো, সংকরায়ন করানো ক্রস হলো একজন স্বাভাবিক পুরুষের, অর্থাৎ X+Y, ঠিক আছে। তার মানে এদের মধ্যে কেউই আক্রান্ত নয়, মহিলা শুধু বাহক আর পুরুষটা হচ্ছে একদম নর্মাল, জিনোটিপিক্যালি ফিনোটিপিক্যালি বোধ দিক দিয়েই নর্মাল। তো এদের যখন সন্তান হবে কি কি হবে, ক্রসটা যদি তোমরা করো তোমরা দেখতে পাবে একজন মহিলা হবে X+XC, ঠিক আছে, একজন কন্যা সন্তান, আরেকজন কন্যা সন্তান হবে X+, ওকে, এবং দুটো পুত্র সন্তানের মধ্যে একজন হবে XCY, ওকে, এবং আরেকটি পুত্র সন্তান হবে X+Y। ওকে, তাহলে চারজন পুত্র কন্যার মধ্যে একজন কন্যা হবে বাহক, এ হলো বাহক, আরেকটি কন্যা হবে সম্পূর্ণ নর্মাল, এই পুত্রটি হবে হচ্ছে আমাদের কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ। ওকে, XCY, এবং X+Y হবে নর্মাল পুত্র। তো এই ক্রসটা পুরোটা তোমরা করে দেখাবে চেকার বোর্ডের সাহায্যে, ঠিক আছে। এবং এর মধ্যে এই পুত্রের মধ্যে যে সঞ্চারণ ঘটলো মা বাহক হওয়ায়, তার একটি পুত্র যে বর্ণান্ধ হতে পারে 25%
সন্তানের চান্স থাকে বর্ণান্ধ হওয়ার, সেটাও কিন্তু লিখবে, ঠিক আছে। এবং সবার আগে এই টার্মটা যেন মেনশন থাকে, এটি একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, তারপরে ক্রস করাবে, করে দেখাবে যে কিভাবে মা বাহক হলেও তার সন্তান বর্ণান্ধ হতে পারে এবং বংশগতিতে এটার সঞ্চারণ হতে পারে, ঠিক আছে। বোঝা গেছে 2 মার্কসের জন্য এতটুকু দরকার। নেক্সট বলছে দেখো, উভচর এবং স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনগত বিবর্তনকে কিভাবে সমর্থন করে বলো। তো এটার অ্যান্সার খুব ভালোভাবেই তোমাদের দেওয়া রয়েছে পেজ নাম্বার 102-তে, ঠিক আছে। তো উভচরের প্রাণীর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে অলিন্দ দুটি, একটি নিলয় থাকে, whereas স্তন্যপায়ীদের ক্ষেত্রে দুটি অলিন্দ দুটি নিলয় থাকে। অর্থাৎ উভচরদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অলিন্দেতেও বিশুদ্ধ দূষিত রক্তের মধ্যে ভেদাভেদ রয়েছে, বাট নিলয়ে গিয়ে বিশুদ্ধ রক্ত দূষিত রক্ত মিশে যাচ্ছে, তার মানে সারা শরীরে কখনোই কিন্তু একদম প্রপার বিশুদ্ধ রক্ত সংবহন হচ্ছে না। whereas স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ডান দিকটায় হৃৎপিণ্ডের একটা সাইডে পুরোপুরি বিশুদ্ধ রক্ত পরিবাহিত হচ্ছে এবং আরেকটা সাইডে কমপ্লিটলি দূষিত রক্ত পরিবাহিত হচ্ছে, ঠিক আছে। ফলে হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্তই কিন্তু সারা দেহে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তো তার মানে এখানে উভচরের হার্ট ছিল সরল প্রকৃতির, তার থেকে স্তন্যপায়ীর হার্ট আস্তে আস্তে জটিল প্রকৃতির হয়েছে তাদের বাসস্থানের চেঞ্জের জন্য, কারণ উভচররা জলে স্থলে উভয় জায়গাতেই থাকতে পারতো, স্তন্যপায়ীরা এক্সক্লুসিভলি স্থলেই থাকে, যার ফলে তাদের হার্টকেও কিন্তু আরো বেশি জটিল হতে হয়েছে। এবং জটিলতাটা কিভাবে এসেছে সেটা বলবে অলিন্দের সংখ্যা এবং বিশুদ্ধ রক্ত পরিবহনের ব্যাপারটা দিয়ে, ঠিক আছে। আর পারলে একটা ছোট্ট লাইন ডায়াগ্রাম তোমরা ড্র করে দেবে। তো এইভাবেই যে বিবর্তন সমর্থিত হচ্ছে সরল থেকে জটিল হার্ট তৈরি হওয়ার, সেটা লিখে দেবে, ঠিক আছে। তো তাহলে অল্প একটু কিভাবে সরল থেকে জটিল হলো অ্যানাটমিক্যালি সেটা বললে, কেন হলো, কারণ তাদের বাসস্থানের চেঞ্জের জন্য বিশুদ্ধ রক্তের প্রয়োজন বেশি হয়ে পড়ছে, তার জন্য অলিন্দ নিলয় দুটোই কমপ্লিটলি ডিভাইড হচ্ছে সেটা বললে, এবং এর ফলে সরল থেকে জটিল হওয়ার জন্যই যে বিবর্তন যে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, জটিলতার যে বিবর্তনের প্রকাশ সেই জিনিসটা মেনশন করবে উইথ আ স্মল ডায়াগ্রাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো পায়রার খেচর অভিযানে ডানার ভূমিকা লেখো। এটার অ্যান্সার তোমরা তোমাদের সাঁতরার বইতে পাবে না, ওখানে বায়ুথলির ভূমিকা আছে বাট ডানার ভূমিকা নেই। ডানা কি করে, ডানা পালক দিয়ে তৈরি, ফলে কি হয় ডানার নিজে ইটসেলফ ভীষণ হালকা, ঠিক আছে, যেটা পায়রাকে মাটির থেকে ওঠার সময় হেল্প করে, উড্ডয়নে হেল্প করে। প্লাস ডানার তলার দিকটা এবং উপর দিকের স্ট্রাকচারটা মেনশন করবে। পাখি যখন ওড়ে ডানার তলার দিকটা হয় অবতল দিক, ঠিক আছে, এবং উপরের দিকটা হয় উত্তল দিক। তো বায়ু এই অবতল দিকে চাপ দেয়, চাপ দেওয়ার ফলে ডানাটাকে উপরের দিকে উঠিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং পাখি উঠতে পারে। এটা কিন্তু বলবে ডানার উপরের দিক হয় আমাদের উত্তল, নিচের দিক হয় অবতল, এই অবতল দিকে বায়ুর চাপ পড়ে, ফলে পাখি কিন্তু উপরের দিকে ডানাটাকে সমেত উঠে যেতে পারে, ঠিক আছে, এটা উড্ডয়নে হেল্প করে। প্লাস এর পাশাপাশি ডানাটা যেহেতু ছড়ানো হয়, তাই এটা কিন্তু তোমার বায়ুতে পাখিকে উড়িয়ে নিয়ে যেতেও সাহায্য করছে। তাহলে হালকা হওয়া, এর স্ট্রাকচার প্লাস এর ছড়ানো যে ব্যাপারটা, সেই তিনটে জিনিস তোমাকে মেনশন করতে হবে, ঠিক আছে। প্লাস এরকম একটা ছোট করে উত্তল অবতল ছবিও এঁকে দেবে পারলে। নেক্সট বলছে দেখো অ্যাসিড বৃষ্টিজাত দুটি ঘটতি উল্লেখ করো। এটা তোমাদের বইতেই দেওয়া আছে খুব ভালোভাবে, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 117-তে পেয়ে যাবে, ঠিক আছে। যেখানে তোমরা লিখতে পারো যে বিভিন্ন মনুমেন্ট যেগুলো মার্বেল দিয়ে তৈরি, সেখানে সেই মার্বেলের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে আমরা জানি, তার সাথে অ্যাসিড বৃষ্টির যে অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তার রিয়াকশন হয়ে কিভাবে জিপসাম, ক্যালসিয়াম সালফেট এবং কার্বন ডাইঅক্সাইড জল তৈরি হচ্ছে, যার ফলে মার্বেলের মনুমেন্ট ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, সেটা একটা লিখবে। এবং আরেকটি লিখবে তোমরা কৃষি জমিতে বৃষ্টি, অ্যাসিড বৃষ্টির ফলে কিভাবে কৃষি জমির পিএইচ বেড়ে যাচ্ছে, মাটির পিএইচ, সয়েল পিএইচ বেড়ে যাচ্ছে এবং মাটিতে থাকা মাইক্রোবসরা মারা পড়ছে এবং মাটি ধীরে ধীরে আনফার্টাইল হয়ে পড়ছে, ঠিক আছে, ইনফার্টাইল হয়ে পড়ছে, আনফার্টাইল নয় সরি, ইনফার্টাইল হয়ে পড়ছে, এর উর্বরতা কমে যাচ্ছে। তো এই দুটো লিখলেই হবে, ওখানে অনেকগুলোই দেওয়া রয়েছে, যে কোনো দুটো লিখতে পারো। নেক্সট বলছে দেখো শব্দ দূষণ মানব শরীরের কান এবং হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। দেখো 110 ডেসিবেলের শব্দ যদি দীর্ঘদিন ধরে মানুষ শুনতে থাকে তাহলে তারা বধির হয়ে যেতে পারে। 160 ডেসিবেল বা তার বেশি ডেসিবেলের শব্দ যদি মানুষ শোনে তাহলে তার কানের পর্দা তৎক্ষণাৎ ফেটে যেতে পারে। সেকেন্ডলি হৃৎপিণ্ডের উপরে প্রভাব হচ্ছে, যদি খুব হাই ডেসিবেলের শব্দ মানুষ শোনে তাহলে তার হার্ট বিট খুব দ্রুত বেড়ে যেতে পারে এবং ব্লাড প্রেশার রেজ করতে পারে এবং তার কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুও হতে পারে, ঠিক আছে। তো এগুলো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 121-এ।
নেক্সট কোয়েশ্চেন বলছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, গির অরণ্যে সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ উল্লেখ করো। দেখো, অরণ্যে সিংহ শিকার আগে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, তো সেই সিংহ শিকারকে কমানো হয়েছে, পোচিংকে কমানো হয়েছে, অর্থাৎ চোরা শিকারকে কমানো হয়েছে, এবং আইন প্রণয়ন করে গির অরণ্যকে কিন্তু একটা প্রোটেক্টেড এরিয়া, ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয়েছে, যার ফলে মানুষ আর সহজেই যখন তখন ইচ্ছা ওখানে ঢুকে প্রাণীদেরকে বিরক্ত করতে পারছে না, ফলে তারা কিন্তু শান্তিতে সেখানে জীবনযাপন করতে পারছে, গির অরণ্যে এশিয়ান সিংহরা। তো এগুলোর মধ্যে যে কোনোটাই তোমরা লিখতে পারো, এগুলো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 137-এ। লাস্ট কোয়েশ্চেন বলছে দেখো, জীব বৈচিত্র্য হ্রাসের জন্য ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে দায়ী? দেখো, এটার অ্যান্সার তোমরা পাবে পেজ নাম্বার 122-23-এ। জনসংখ্যা যত বাড়ছে তত কি হচ্ছে, তত আমরা বেশি প্রাকৃতিক সম্পদকে ওভার এক্সপ্লয়েট করছি, অতিরিক্ত ব্যবহার করছি, যা ব্যবহার করা দরকার তার চেয়ে বেশি ব্যবহার করছি, আমরা বিভিন্ন ধরনের দূষণ ঘটাচ্ছি, আমরা জঙ্গল কেটে ফেলছি, অর্থাৎ ডিফরেস্টেশন ঘটাচ্ছি, আমাদের বিভিন্ন রকম বায়ু দূষণের জন্য গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হচ্ছে, এবং এগুলো সবই কিন্তু আমাদের জীববৈচিত্র্যকে আলটিমেটলি গিয়ে হ্রাস করছে। ঠিক আছে, তো এগুলোই যে কোনো 4টে পয়েন্ট তোমরা লিখে দেবে মানে ছোট ছোট করে, তাহলেই 2 এ 2 পেয়ে যাবে তোমরা। তো এই ছিল আমাদের পেজ নাম্বার 550-র সবকটি কোয়েশ্চেন 2 মার্কসের। আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নাহলে এরপরে আমি কবে সাজেশন দিয়ে দেবো তোমরা কিন্তু জানতেও পারবে না, এবং তোমরা কিন্তু মিস করে যাবে। ওকে, আমাকে তখন বারবার জিজ্ঞেস করতে থাকবে যে কোথায় ম্যাম 2 মার্কসের কোয়েশ্চেন কোথায়, 5 মার্কসের কোয়েশ্চেন কোথায়, সাজেশন কোথায়। তো আমি বারবার এর জন্য বলছি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, ওকে, তোমাদেরই ভালো হবে। তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।